এখনই শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে আজকে আমরা যে স্মরণীয় যারা চিরদিন তার এখানে করব আমরা 46 পৃষ্ঠার এই যে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম বাদ পড়েন না পর্যন্ত, 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে বাদ পড়েন না এই কাজটা আমরা আজকে করব, এই পড়াটুকু আমরা আজকে করব। ঠিক আছে? তাহলে তোমরা এখন এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো, এখন বইয়ের দিকে নজর দিও না, বইটা খোলা থাকুক, আমি কি বলি তোমরা শোনো মনোযোগ দিয়ে। দেখো এই শব্দগুলো উচ্চারণ করতে পারো তোমরা? আচ্ছা, আমি একটু উচ্চারণ করেছি। অবধারিত, অপূরণীয়, প্রতিভাবান, প্রতিভাবান, মনস্বী, সুরসাধক, যশস্বী, যশস্বী। আচ্ছা, এই শব্দগুলোর অর্থ অবধারিত, অবধারিত মানে কি জানো? কি? অনিবার্য, যা হবেই, তাই তো, নির্ধারিত। এটা আগে তোমরা পড়েছো এক সময়। অপূরণীয়, হ্যাঁ, অপূরণীয় হলো কোনোভাবেই পূরণ করা যায় না এমন, কোনোভাবেই পূরণ করা যায় না এমন। প্রতিভাবান, প্রতিভা আছে এমন যেজন, যার প্রতিভা আছে তাকে আমরা বলি প্রতিভাবান, প্রতিভাবান। তারপরে মনস্বী, এটা আগে পড়ানো হয়েছিল, বলো তো মনস্বী মানে? উদারমনা। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কি আছে? সুর সাধক, এটার মানে সুরের সাধনা করেন যিনি, সুরের সাধনা করেন যিনি, তিনি হলো সুর সাধক। ঠিক আছে? তারপরে যশস্বী, বিখ্যাত, খ্যাতিমান। আচ্ছা, ওকে, বিখ্যাত, খ্যাতিমান। তাহলে আমরা এই অর্থগুলো জানলাম, ঠিক আছে? আমরা অর্থগুলো, তাহলে সবার অর্থগুলো আরেকবার বলি, আরেকবার দেখো, সবাই একবার ভালো করে দেখে নাও একবারে, যাতে মনে থাকে। দেখো কোনটা কোনটা সমস্যা, এটা একটু দেখে নাও। এখন তো সব মানেগুলো পারবে, অর্থগুলো পারবে, শব্দগুলার এই যে এই উচ্চারণটা অনেক মনস্বী আর এই যশস্বী আর প্রতিভাবান, একটু উচ্চারণগুলো একটু ঠিকভাবে করতে হবে। অবধারিত, তাহলে একজন আমাকে এই উচ্চারণগুলো করে শোনাও। রেহান, রেহান, না, সাদিয়া। অবধারিত, অপূরণীয়, প্রতিভাবান, মনস্বী, সুসাধক, যশস্বী। ধন্যবাদ। ইফরাত? অবধারিত, অপূরণীয়, প্রতিভাবান, মনস্বী, সুসাধক, যশস্বী। আচ্ছা, তাহলে বাকি সবাই শুনেছো তাই না? তাহলে এখন বলতে পারবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার দেখো তো, এই একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা?
স্যার তো ছবিটা তার কার তোমরা কি জানো? জানো ছবিটা কার জানো? আলতাফ মাহমুদ। চিনো আলতাফ মাহমুদকে, নাকি এমনি অনুমান করে বললে? হ্যাঁ, আসলে এটা আলতাফ মাহমুদেরই ছবি। আমরা 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে ফুল দিতে যাই, তাই না, শহীদ মিনারে? জি কিন্তু স্যার। এখন আমরা যেতে পারছি না, এখন আমরা এই 2 বছর যাবৎ করোনার কারণে যেতে পারছি না, কিন্তু অনেক সময় আমরা শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করার জন্য ফুল দিতে যাই। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটা গান। কোন গানটা বেজে ওঠে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। এই হলো এই গানে, এই যে 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 ছবিটা দেখছি আলতাফ মাহমুদের, এই গানে তিনি সুর দেন। আর প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। পাকিস্তানি বাহিনী এই প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নিয়েছিল, তাকে হত্যা করেছিল। আমি যে কথাটুকু বললাম, 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে, তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। আচ্ছা, তাহলে আমরা আলতাফ মাহমুদ সম্পর্কে জানতে পারলাম নাকি? আচ্ছা, এবার জি দেখো স্যার। এই ছবিগুলা দেখো, 3টা ছবি আছে এখানে। শহীদুল্লাহ কায়সার। না, এখানে শহীদুল্লাহ কায়সার নেই। এখানে দেখো ছবি আমি বলি। প্রথম ছবিটা হলো দেখো, অধ্যাপক মুনির চৌধুরী। অধ্যাপক মুনির চৌধুরী। অধ্যাপক মুনির চৌধুরী। তারপরে তারপরে ছবিটা হলো অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী। অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী। তারপর হলো আনোয়ার পাশা, অধ্যাপক আনোয়ার পাশা। এই ছবিগুলো আমি এখানে কেন আনলাম? এই ছবিগুলা যে এত এত ছবির মাঝে এই ছবিগুলা কেন আনলাম? অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক স্যার পরবর্তীতে আছে। মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, এরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরা কোথাকার শিক্ষক ছিলেন? ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এই অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, এনারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই 1971 সালের 14ই ডিসেম্বর, 1971 সালের 14ই ডিসেম্বর কি করেছিল? রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায়, মানে সহায়তায় এরা এদেরকে হত্যা করেছিল। এরা ছিল বুদ্ধিজীবী, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কারা? পাকিস্তানি বাহিনী। তাদের সহায়তায়, রাজাকার আল বদর আল শামস, এদেশের যারা রাজাকার আল বদর আল শামস ছিল, তারা তাদের সহায়তায় পাকিস্তানি বাহিনী এদেরকে কি তাদের আবাসস্থল থেকে, মানে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছিল। এরা ছিল যশস্বী, প্রতিভাবান এবং শক্তিমান। এদেরকে কি করেছে, পাকিস্তান বাহিনী মনে করলো যে এদেরকে যদি হত্যা করা হয় তাহলে কি হবে। যখন এরা জানলো যে আমাদের পরাজয় অবধারিত, তখন কি করলো, যে আরো গভীরভাবে ধ্বংস করার জন্য উদ্যোগ নিল। কারণ এদেশে যদি এই যে মনস্বী, চিন্তাবিদ এবং সৃষ্টিশীল মানুষকে যদি হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানি বাহিনী কি করে, সে অপূরণীয় ক্ষতির কাজ শুরু করে এদের হত্যার মাধ্যমে। তাহলে তোমরা কি অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার দেখলে এখন চিনতে পারবে তো? তোমাদের বইয়ে এই স্যার। ছবিটা নাই, অধ্যাপক মোফাজ্জল হায়দার হায়দারের স্যার ছবিটা নেই তোমাদের বইয়ে। কিন্তু মুনির চৌধুরীর ছবি আছে দেখো, আনোয়ার পাশার ছবিও আছে, কিন্তু এই মাঝখানের জি ছবিটা স্যার। তোমাদের নেই, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী। আচ্ছা, এখানে দেখো 3টা ছবি আছে। প্রথম ছবিটা হলো অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য। তারপরে দেখো অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, তারপরে হলো অধ্যাপক রাশিদুল হাসান। এদেরও কিন্তু এই যে ইতিহাসের অধ্যাপক ছিলেন সন্তোষচন্দ্র চট্টোপাধ্যায়, আর গিয়াসউদ্দিন আহমদ ছিলেন, আর ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসান, ইংরেজির অধ্যাপক ছিলেন রাশিদুল হাসান।
এদেরকে কাউকেই রেহাই দেয়নি। এদেরকেও করেছিল কি, পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। মানে 1971 সালের 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদেরও হত্যা করা হয়েছিল। এরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। তাহলে দেখো যে মানে এটা হলো পরিকল্পনা ছিল যে যখন তারা পরাজিত হয়ে যাবে, যখন তারা মনে করলো যে আমরা পরাজয় বরণ করছি, তখন তারা করলো কি, এদেশের যেটা চিন্তাবিদ ছিল, বুদ্ধিজীবী ছিল, তাদেরকে হত্যার মাধ্যমে কি করতে চেয়েছিল, আরো অপূরণীয় ক্ষতি করতে চেয়েছিল। আর এই ক্ষতির কাজটা শুরু করেছিল কাদেরকে দিয়ে শুরু করেছিল, আমাদের এদেশীয় যে দোসর ছিল তাদের, রাজাকার আলবদর আল শামস এদের সহায়তায় এদেরকে কি করলো, 1971 সালের 14ই ডিসেম্বর তাদের আবাসস্থল থেকে, মানে তাদের বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছিল। তাহলে কত জঘন্য হত্যাকাণ্ড ছিল পাকিস্তানি সেনাবাহিনীর। তারা যে শুধু এই কয়জনকেই হত্যা করেছে তা না, আরো অনেককে হত্যা করেছে। আস্তে আস্তে আমরা এর আগেও কিছু জেনেছি যে কাদের কাদের হত্যা করেছে। আবার এখানে 1971-এর 14ই ডিসেম্বরে কাদের হত্যা আরো আছে, এটা আমরা পরবর্তীতে আরো জানতে পারবো আরো কাদের হত্যা করেছে। তাহলে এখানে দেখো, এই যে আমি যে কাজটুকু করলাম সেটুকু এখানে একটু করে শোনাই। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসানও বাদ পড়েন না। তাহলে এইখানে আমরা এইটুকু জানলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমি এই পড়াটুকু পড়ব। তোমরা মনোযোগ দিয়ে বইয়ের সাথে মিলিয়ে এই পড়াটা শুনবে, ঠিক আছে? জি বই স্যার। আঙ্গুল দিয়ে দিয়ে শুনবে, তারপর আবার তোমাদের পড়তে হবে। আমি পড়িয়ে তোমরা বইয়ে দেওয়া 46 পৃষ্ঠা খুলে ওই যেখানে পড়া আছে সেখানে হাত আঙ্গুল দিয়ে মিলাবে। আজ আমি শুরু করলাম। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল-বদর আল-শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তাঁরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসানও বাদ পড়েন না। তাহলে আমি পড়লাম, তোমরা কি শুনতে পেয়েছো ভালোভাবে? স্যার। তো এখন নিশ্চয়ই পড়তে পারবে, এখন নিশ্চয়ই পড়তে পারবে নাকি? স্যার। স্যার। আচ্ছা, তাইলে এখন একজন পড়ো। কে পড়বে? এই তুমি কে? জুলফিকার আলীর কে যেন আছো, মনে নেই, বলো তোমার নাম বলো। হ্যাঁ, কি নাম?
উম্মে সালমা নাকি? তাহলে তুমি উম্মে পড়ো, সাউদাত। এটা পড়ো তুমি। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, আলম এরিয়াতে কে আছো? সোহানা, আমি পড়ো তুমি দেখি, প্রথম প্যারাটা পড়ো। কোথায় হলো স্যার? এই যে 21শে ফেব্রুয়ারিতে 46 পৃষ্ঠা। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে ভেসে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। ওই প্রতিভাবান এই সুর সুর সাধকের। ধারকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। আচ্ছা আচ্ছা, বন্ধ করো, তো বন্ধ করো। এবার সাদিয়া পড়ো পরের থেকে। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনীষী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর আল সাওম বাহিনীর আল সহযোগিতায় শামস, আল শামস। সহযোগিতায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর দেখে পড়ো। আচ্ছা তুমি এবার বন্ধ করো। এবার মিতা পড়ো বাকিটুকু। অবস্থা থেকে তারা ধরে নিয়ে যায় দেশে মানুষকে এবং সামনে তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুফিদ চৌধুরী, অধ্যাপক হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশে তারা ধরে পাশাকে, আনোয়ার পাশাকে। নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে ইংরেজির অধ্যাপক রাশিদ হাসান ও বাদ পড়ে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু টান না দিয়ে পড়ার চেষ্টা করবে, হ্যাঁ? আচ্ছা এবার ইফরাত প্রথম থেকে পড়ো। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনীষী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, ইংরেজি অধ্যাপক রাশিদুল হাসান বাগমাই। ধন্যবাদ। তাহলে মোটামুটি সবার পড়া হলো। এখন আমাদের দেখো পরের কাজটা কি। তো সবাই পড়তে পারবে তাই না? জি স্যার। আচ্ছা এবার দেখো, এই যে তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, একদম একদম পড়ো তো, কি পড়ো তো একজন। এই তোমাকে সব বলতে বলিনি, তোমাকে প্রশ্নটা বলতে বলছে। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়ি ও লিখি। তাহলে এখন লিখো, খাতায় লিখে গেল, তাড়াতাড়ি মিলিয়ে পুরাটা লিখবে। এই যার সাথে যেটা মিলবে সেটার পাশে গিয়ে সেটা লিখে মিলিয়ে লেখো তাড়াতাড়ি। 3 মিনিট সময়, লেখো।
তোমাদের বই বের করো, 4 নম্বর বের করো, 48 পৃষ্ঠা। 48 পৃষ্ঠার 4 নম্বর বের করে মিলিয়ে লেখো। কি ও কি কেটে গেছে নাকি ও? আচ্ছা, এইটা কি? আমাদের বাসায় একটা ধরনের রেনোনা দেবেন না। এ সাইফুল কে? এ সাইফুল কে? কথা বলছো, কথা বলছো কেন? সবার হয়েছে? হয়েছে সবার? আচ্ছা তাহলে দেখাও, খাতা দেখাও তো। এটাকে মিতা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা দেখছি, এটাকে সাদিয়া, বাহ সুন্দর। ইফরাত হয়নি নাকি? এতক্ষণ লাগে? হয়েছে? এই কে রে? সাইফুল কে? সাইফুল কে? ঠিক মতো ক্লাস, ক্লাস ঠিক মতো করো নাইলে বেরিয়ে যাও। ক্লাস করলে ঠিক মতো ক্লাস করো, নাইলে কল ট্যাগ কর, লিভ করো। ক্লাসে থাকলে ক্লাস করো, কথা বলছো কেন এত? কথা বলার দরকার নাই। হ্যাঁ ক্লাস করো, তাহলে যেটা কাজ দিয়েছি কাজটা করেছো? এই যে বাংলায় কাজ করো, হ্যাঁ কাজ করো। আচ্ছা তাহলে এতক্ষণ পরে কোন সাবজেক্ট? বাংলা শেষ হয়ে গেল, এখন কোন সাবজেক্ট খেয়াল করো ভালো করে। আচ্ছা আমরা দেখি, মিলিয়ে নেই দেখি। বরণ করার যোগ্য কি হবে বলো তো? লিখেছো তোমরা বরেণ্য, তাই না? বরেণ্য। মেধা আছে এমন যেজন, মেধাবী। অহংকার নেই যার, বিচার বিবেচনা ছাড়া যা, কোনোভাবেই পূরণ করা যায় না এমন। তাহলে এখানে মিল করে ফেলেছো তোমরা সবাই, তাই না? আচ্ছা সুন্দর। এগুলো আমরা বলি এক কথায় প্রকাশ বলি, তাই না? এগুলোকে আমরা বলি এক কথায় প্রকাশ করো। আমাদের পরীক্ষায় থাকে এক কথায় প্রকাশ করো, তখন আমরা এক কথায় প্রকাশ করে এভাবে লিখি। আচ্ছা ওকে। তাহলে আজকের মতো আমাদের যে পাঠটুকু ছিল সেই পাঠটুকু আমরা ভালোভাবে কিছু অর্থ জানলাম, কিছু শব্দের উচ্চারণ জানলাম, এবং অনুশীলনের 4 নম্বরের যে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সেগুলো মিলিয়ে পড়লাম এবং লিখলাম। তাহলে মোটামুটি আমরা
আজকে কিছু একটা জানতে পারলাম নাকি? তাহলে জি স্যার। তোমাদের এখন বাসায় কাজ হবে, যেটা বাড়ির কাজ, আগামীকালের কাজ হবে, এই যে 7 নম্বর আছে না, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি, মানে তোমার অনুভূতি কি শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে, সেটা হলো বাড়ির কাজ। শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি 7 নম্বর, বইয়ের 7 নম্বরে আছে, 49 পৃষ্ঠায়। এটা জি তোমরা স্যার। লিখবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। ওকে, বাংলার ক্লাস এখানে শেষ করলাম। এরপরে আমরা যাব ইংরেজিতে। ইংরেজি বিষয়ে যাব। ইংরেজি বইটা বের করো তোমরা। আমরা ইংরেজি বই কোথায় করব আমি বলছি, তোমরা ইংরেজি বইটা সামনে নাও। আজকে আমরা ওই ইউনিট 9 অকুপেশনস লেসন 5 to 6 এফ, কালকে আমরা এফ ও এইচ এগুলো আলোচনা করেছিলাম। এটা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তা আমরা আজকের কাজ হলো আমার এইচ এর, কিন্তু একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিব আগেরটুকু। সেটা আলোচনা করে নিয়ে আমরা আজকের আলোচনায় যাব, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো, আমাদের এই যে এইটা আজকের কাজ হলো এটা। তাহলে এটা করার আগে আমি আগের কিছু কাজ দেখিয়ে নিই। আচ্ছা, এখানে বলা হলো সে দ্য নাউন অফ দ্য ফলোয়িং ভার্ব, এই ভার্বগুলোর নাউন বলতে হবে। এই ভার্বগুলোর নাউন, ড্যান্স, পেইন্ট, কাল্টিভেট, অ্যাক্ট, সিং, এর নাউনগুলো বলতে হবে। বলতে পারবে? স্যার। ড্যান্সের নাউন কি হবে? ডান্সার। ডান্সার। পেইন্ট, পেইন্টার। পেইন্টার। কাল্টিভেট, কাল্টিভেটর। কাল্টিভেটর। অ্যাক্ট, অ্যাক্টর। অ্যাক্টর। সিং, সিঙ্গার। 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 তাহলে আমরা ডান্সার, পেইন্টার, কাল্টিভেটর দেখে এখানে, এটা হলো ওয়ার্ড যোগ হলো ওয়ার্ড সিঙ্গার। তাহলে ড্যান্স থেকে ড্যান্সার, পেইন্ট থেকে পেইন্টার, কাল্টিভেট থেকে কাল্টিভেটর, অ্যাক্ট থেকে অ্যাক্টর, সিং থেকে সিঙ্গার। ওকে, এখন এই যে এই কোশ্চেন গুলোর আনসার, হোয়াট ডাজ এ ড্যান্সার ডু? হোয়াট ডাজ এ ড্যান্সার ডু? একজন ড্যান্সার কি করে? একজন নাচ করে। একজন একজন ড্যান্সার কি করে? নাচে। তাহলে হি ড্যান্সেস, হি বা শি ড্যান্সেস, হি শি ড্যান্সেস, হি শি ড্যান্সেস। আচ্ছা, এখানে এই যে এস যোগ করলাম কেন? এই যে বললাম হি অথবা শি ড্যান্সেস, ডি এ এন, আমাদের ছিল ড্যান্স, ডি এ এন সি, কিন্তু আমি এস যোগ করছি কেন বলতে পারো? হি শি এর বেলায় আমি এস যোগ করছি কেন বলতে পারো কি? তো আমরা একটু দেখি, হ্যাঁ। এই দেখো, এই এটা দেখো, একটু খেয়াল করে দেখো। কোশ্চেন ওয়ার্ড ধরো, কোশ্চেন ওয়ার্ড আগে ডু ডাজ, ডু ডাজ, হ্যাঁ। তাহলে কোশ্চেন ওয়ার্ড এবারে এগুলা কোনো বইয়ের না, কিন্তু বইয়ের বাইরে। কিন্তু তোমরা দেখো কোথায় ডু বসছে আর কোথায় ডাজ বসছে, দেখো তো। ডাজটা কোথায় বসছে আর ডুটা কোথায় বসছে? এই যে আয়ের আগে কি বসছে? ডু। ইউ এর আগে কি বসছে? ডু। উই দে এগুলার আগে ডু বসছে। আই ইউ উই দে এগুলার আগে ডু বসছে। আই ইউ উই দে এগুলার আগে ডি বসছে, কিন্তু হি সি এর আগে ডাজ বসছে। হি সি এর আগে কি বসছে?
ডাজ, এখানেও ডাজ, ইটের আগেও ডাজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আই, ইউ, উই, দে এগুলা থাকলে ডু, আর হি, সি, ইট থাকলে ডাজ, অথবা যে কোনো নাম থাকলে। এই ডাজ যখন থাকবে, এই ডাজ যখন থাকবে তখন যেই যেই ভার্বটা থাকবে তার সাথে এই যে এস বা ইয়েস যোগ হবে। ঠিক আছে? তখন কি হবে? এস বা ইয়েস যোগ হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে যখন বললাম, এখানে যখন বললাম হোয়াট ডাজ এ ড্যান্সার ডু, তাহলে কি বলবো? হি সি ড্যান্সেস। আচ্ছা, হোয়াট ডাজ এ পেন্টার ডু? He is the paint. হি সি পেন্টস। হি সি পেন্টস। হোয়াট ডাজ এ কাল্টিভেটর ডু? হোয়াট ডাজ এ কাল্টিভেটর ডু? কাল্টিভেটর বুঝো? কাল্টিভেটর হলো ফসল উৎপাদনকারী। হ্যাঁ, বা ফার্মার বা কৃষক। কাল্টিভেটর মানে ফসল উৎপাদনকারী, যে তাকে বা কৃষকও বলা যায়। তাহলে এ কাল্টিভেটর কাল্টিভেটস। এ কাল্টিভেটর কাল্টিভেটস। হোয়াট ডাজ অ্যান অ্যাক্টর ডু? অ্যান অ্যাক্টর And অ্যাক্টস। অ্যান অ্যাক্টর অ্যাক্টস। হোয়াট ডাজ এ সিঙ্গার ডু? yes, sing. এ সিঙ্গার সিংস। এ সিঙ্গার সিংস। এ সিঙ্গার সিংস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? যাবার গেল কেন নাই? কে শুনতে পাচ্ছ? Yes, sir. তাহলে কি বললাম আমি? যে হি সি, হি সি এবং ইটের বেলায় বা নামের বেলায় কি হবে? আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। মনে থাকবে কথাটা? Yes, sir. এটা একটু বলা এখন আমরা যে কাজটা করব, আমাদের যে কাজটা আসল কাজ যেটা, এই যে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেনস। এই কোশ্চেনগুলো দিয়ে আমাকে কি তৈরি করতে হবে? একটা কম্পোজিশন তৈরি করতে হবে। এই কোশ্চেনগুলো যার আনসার, এই কোশ্চেনগুলোর আনসার তার মধ্যে থাকবে। রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান মানে একজন সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে যাকে তুমি জানো, বাই আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন। এই ফলোয়িং কোশ্চেন, এই নিচের কোশ্চেনগুলো দ্বারা একটা কম্পোজিশন তৈরি করতে হবে। ঠিক আছে? Sir. হোয়াট ইজ দ্য Yes, sir. পার্সনস নেম? এক নম্বর হলো হোয়াট ইজ দ্য পার্সনস নেম, মানে যার সম্পর্কে লিখবো তার নাম কি। এখানে এখানে পার্সন বললাম কেন বলো তো? হোয়াট ইজ দ্য পার্সনস নেম, আমি যদি বলতাম হোয়াট ইজ দ্য ম্যানস নেম বা হোয়াট ইজ দ্য উমেন্স নেম, তাহলে তো আমি যদি বলতাম হোয়াট ইজ দ্য ম্যানস নেম, তাহলে কি লিখতে হতো তোমাকে? একটা পুরুষের নাম লিখতে হতো। আর যদি বলতাম হোয়াট ইজ দ্য উইমেন্স নেম, তাহলে তোমরা একটা মহিলার নাম লিখতে হতো। কিন্তু যখন বলছি হোয়াট ইজ দ্য পার্সনস নেম, তখন সেটা পুরুষও হইতে পারে, মহিলাও হতে পারে। বোঝা গেল? এই জন্য পার্সন পার্সন ব্যবহার করা হয়। আমরা অনেক সময় বলি যেমন চেয়ারম্যান। চেয়ারম্যান, যে চেয়ারম্যান বললে কি পুরুষ বোঝায় না মহিলা বোঝায়? মহিলা এবং পুরুষ উভয়কে বোঝায়। বোঝায়। কে বললো তোমাকে? চেয়ারম্যান। মহিলা পুরুষ উভয়কে বোঝাবে কেন? এখানে যদি আমরা বলি চেয়ার পার্সন, চেয়ার পার্সন, তাইলে কিন্তু বোঝায় মহিলা পুরুষ উভয়ই বোঝায়। আমরা আমাদের দৃষ্টিতে দেখবো, আমরা একটু ইংরেজির এই দৃষ্টিটা বোঝানোর জন্য এটা বলছি। চেয়ারম্যান মহিলা পুরুষ হইতে পারে, ঠিক আছে, কিন্তু আসলে এটাকে যখন আমরা নির্দিষ্টভাবে বুঝাবো তখন চেয়ার পার্সন বললে পুরুষও বোঝায়, মহিলাও বোঝায়। চেয়ার পার্সন, ঠিক আছে?
এই পার্সন কথাটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর ম্যান অথবা উইমেন, এটা ম্যান হলো পুরুষের বেলায়, উইমেন হলো মহিলাদের বেলায়। কিন্তু যখন আমরা পার্সন ইউজ করব, তখন আমরা বুঝতে পারবো এখানে ম্যানও হইতে পারে, উইমেনও হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বলি যে ইফরাত যেটা বললো চেয়ারম্যান পুরুষ মহিলা উভয় হইতে পারে, ওর কথাটা ঠিক আছে, কিন্তু আমি সেই দৃষ্টিতে বলছি না। আমি বলছি যে চেয়ার পার্সন কথাটাই আমরা যেটা পার্সন কথাটা বোঝার জন্য এটা বললাম। কিন্তু চেয়ারম্যান যখন এটা বলা আছে একটা পদ, কিন্তু ওইখানে আমাদের ওইটা চেয়ার পার্সন কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট বেশি, চেয়ারম্যান কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে সভাপতি সভানেত্রী, কিন্তু সভাপতি দেখা যায় মহিলাও আছে, এটা আমরা ব্যবহার করি, কিন্তু আসলে পার্সন কথাটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। আর যদি ম্যান কথাটা ব্যবহার করি তখন হয়তো এক একজন এক একটা ভাবতে পারে, কিন্তু পার্সন বললে ম্যান পুরুষ মহিলা উভয়ই আমরা ভাববো। ওকে, তাহলে প্রথমে লিখতে হবে হোয়াট ইজ দ্য পার্সনস নেম। ব্যক্তি বা পার্সনের নাম লিখতে হবে, ব্যক্তির নাম লিখতে হবে। হোয়াট ডাজ হি সি ডু, সে কি করেন, তিনি কি করেন, সেটা লিখতে হবে। হোয়ার ডাজ হি সি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন, সেটা লিখতে হবে। হোয়াট টাইম ডাজ হি সি স্টার্ট ওয়ার্ক, তিনি কখন কাজ শুরু করেন। আচ্ছা, ডাজ হি সি লাইক হিজ হার জব, সে কি তার কাজ পছন্দ করে, তিনি কি তার কাজ পছন্দ করেন। হোয়াই অর হোয়াই, কেন এবং কেন নয়, যদি পছন্দ করে তাহলে কেন, আর যদি পছন্দ না করে তো কেন নয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব, তুমি তার এই কাজ সম্পর্কে কি ভাবো। এই হলো কম্পোজিশনের, এই প্রশ্নগুলোর আলোকে একটা কম্পোজিশন লিখতে হবে। তাহলে আমি একটা কম্পোজিশন দেখাই, তোমরা সেটা অনুযায়ী দেখো। আমি একটা কম্পোজিশন এখানে দেখাচ্ছি, আমি পড়ি কম্পোজিশনটা, তোমরা শোনো। দি পার্সনস নেম ইজ সুমা, তাহলে পার্সনস নেম গেল, দি পার্সনস নেম ইজ সুমা। ওকে, নাম গেল। এবার আছে, তারপরে কি আছে, হোয়াট হোয়াট ডাজ হি সি ডু, শি টিচেস, তিনি শিক্ষা দেন। শি টিচেস, তাহলে তার কাজ হয়ে গেল। তারপরে বলা হচ্ছে হোয়ার ডাজ হি সি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। শি ওয়ার্কস ইন এ কলেজ, তিনি একটি কলেজে কাজ করেন। শি ওয়ার্কস ইন এ কলেজ, তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। তারপরে বলা হচ্ছে হোয়াট টাইম ডাজ হি সি স্টার্ট ওয়ার্ক, তিনি কখন কাজ শুরু করেন। শি স্টার্টস ওয়ার্ক অ্যাট 8:30 AM, সকাল 8টায় কাজ শুরু করেন। শি স্টার্টস ওয়ার্ক অ্যাট 8:30 AM, সকাল 8টায়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ডাজ হি সি লাইক হিজ হার জব, হোয়াই অর হোয়াই নট, এখানে বলা হচ্ছে সে পছন্দ করে। শি লাইকস হার জব ভেরি মাচ অ্যাজ শি হ্যাজ এ প্যাশন ফর টিচিং, অ্যাজ শি হ্যাজ এ প্যাশন ফর টিচিং, তার শিক্ষার জন্য তার একটা লক্ষ্য আছে। তারপরে কি বলা আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব, তার কাজ সম্পর্কে তুমি কি ভাবো। হার জব ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ভাবি যে তার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ টিচার, শিক্ষক হিসাবে তার কাজটা। অ্যাজ টিচার্স আর দ্য ব্যাকবোন অফ এ নেশন, যেহেতু শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাহলে আমি এটা ভাবি, আমার মনে ভাবি হার জব ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ টিচার্স আর দ্য ব্যাকবোন অফ এ নেশন, যেহেতু শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাহলে আমি দেখো কম্পোজিশনটা কি সুন্দরভাবে লেখা হয়ে গেল। খুব সংক্ষিপ্ত ভাবে দেখো, প্রত্যেকটা কোশ্চেনের আনসারই এখানে আছে। তাহলে তোমরা কি এই ধরনের একটা এখন লিখতে পারবে। জি স্যার। দেখো এইটার অনুযায়ী একটা লেখা খুব সহজ হয়ে যাবে, কিন্তু কিন্তু তোমরা কোনো এই গাইড ফাইড দেখতে গেলে তোমরা অনেক বেশি অতিরিক্ত হয়ে যাবে। দেখো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের আনসার করে সুন্দর করে লেখা আছে। তাহলে তোমরা একটা পারবে লিখতে। জি স্যার। তাহলে তোমরা এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে এই ধরনের আরেকটা তোমরা লিখবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। একটা কম্পোজিশন সুন্দর করে লিখবে এই কোশ্চেনের আনসার দিয়ে। এটা এটা একদম পড়তে পারবে। করতে পারবে।
name is Shima. Shuma, she says she works in a college. She start work at 8:30 a.m. She likes her job very much and she has a passion for teacher. Her job very much important as teacher are the backbone of ব্যাকবোন our ব্যাকবোন ব্যাকবোন অফ এ নেশন, backbone মেরুদণ্ড মেরুদণ্ড of ব্যাকবোন a অফ এ নেশন, ব্যাকবোন অফ এ নেশন। আর তারপরে হ্যাঁ, not of নাটাও বুঝলাম না। backbone of a অফ আ নেশন, নেশন জাতি, শিক্ষকরা nation. জাতির মেরুদণ্ড। আচ্ছা, আরেকবার আমি পড়ে দিই। দি পার্সনস নেম ইজ সুমা, শি টিচেস, শি ওয়ার্কস ইন এ কলেজ, শি স্টার্টস ওয়ার্ক অ্যাট 8:30 a.m. শি লাইকস হার জব ভেরি মাচ অ্যাজ শি হ্যাজ এ প্যাশন ফর টিচিং। প্যাশন মানে হলো মানে প্রবল ইচ্ছা বা অনুরাগ। হার জব ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ টিচার্স আর দ্য ব্যাকবোন অফ আ নেশন। ওকে, তাহলে আমরা এখন পারবো লিখতে। Church, ওকে, তাহলে আমাদের এটাই কাজ, এই কাজটা তোমরা করবে। বাড়িতে হ্যাঁ, এটার একটা লিখবে। এটা দেখে এটা আমি স্যার যেটা দেখালাম এটা অনুযায়ী আরেকটা সুন্দর করে লিখবে। ওকে, জি স্যার তো এবার ইংরেজি ক্লাস শেষ করে গণিত বই নিয়ে গণিত বই নাও। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে আচ্ছা, ঠিক আছে। আমরা গতকাল আজকে 41 পৃষ্ঠা করব মূলত, কিন্তু আমরা 39 এই যে গতকালের যে পৃষ্ঠা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু মোটামুটি একটা আলোচনা করে যাব, তোমরা একটু খেয়াল করো। আর আমরা আজকে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ নিয়ে কাজ করব। তা আমাদের আজকের ইয়ে হলো 41 পৃষ্ঠা, কেন? অঙ্কগুলো একটু দেখুন তো, আপনি দিয়েছিলেন না হ্যাঁ, দেখা যাচ্ছে? যাচ্ছে দেখা? জি স্যার আমরা 39-40 পৃষ্ঠা নিয়েও আলোচনা করবো, একটু খেয়াল করো আমি কি বলতে চাই। আচ্ছা, এখানে দেখো রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে দেখো স্যার তো, এখানে কয় রুটি, কি পরিমাণ রুটি আছে এখানে? এই যে এখানে দেখানো হয়েছে যে এইটা হলো 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কয়টা, মোট কয়টা ভাগ, এরকম কয়টা ভাগ আছে? স্যার এখানে 4 আর এখানে কয়টা? স্যার 3। তাহলে কত হলো? 7। 7 7, তাহলে এখানে 7টি 4 ভাগের 1 আছে। কয়টা 4 ভাগের 1 আছে? 7 4 ভাগের 1 কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টা 4 ভাগের 1 আছে। তাহলে দেখো এইটা হলো 4 ভাগের 4 নাকি? এটা কত? স্যার 4 ভাগের 4। তাহলে 4 ভাগের 4 যোগ এটা হলো 4 ভাগের 3, তাহলে হলো কত? হ্যাঁ এটা কত হলো তাহলে? 4 ভাগের 7। 4 ভাগের 7। স্যার এটা কিন্তু আমরা 4 ভাগের 7 বলবো না। যদি এই ধরনের ভগ্নাংশ থাকে, এখানে লবটা বড় আর হর হর ছোট, এই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু পড়ার সময় আমরা পড়ব 7 ভাগ 4। এটাকে 4 ভাগের 7 বলবো না, এটাকে বলবো 7 ভাগ 4। এই অপ্রকৃত ভগ্নাংশ পড়ার সময় আমাদের একটু উল্টিয়ে 7 ভাগ 4 হ্যাঁ, 7 ভাগ 4। ইংরেজিতে বলে 7/4, কিন্তু বাই তো আমাদের নেই, আমরা বলবো 7 ভাগ 4। অপ্রকৃত ভগ্নাংশগুলো পড়তে গেলে এইভাবে পড়তে হবে, স্যার ঠিক আছে? তাহলে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখলাম যে 1-এর চেয়ে বড়।
একের চেয়ে বড়। এবার দেখো এটি হলো 1/4 আমরা যেটা দেখলাম সেটা কি 1 আছে আর 4/3 আছে, এবং এটিকে আমরা 1/4 পড়তে পারি। 1/1/4 আমরা এটা এভাবেও করতে পারি। এটাকে আমরা 1/1 ও 4/3 কে আমরা এই যে এটাকে আমরা তাহলে 7/4 কে আমরা 1/4 ও করতে পারি, পারি? জি এভাবে স্যার। করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তাহলে মিশ্র ভগ্নাংশটা কিভাবে তৈরি হলো? পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হলো। এটা মিশ্র ভগ্নাংশ না? 1/4 বা 1/4, ঠিক আছে? তো এটা হলো কি একটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কি দিয়ে তৈরি হয়? পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। প্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হয়। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, দেখো বড় ছোট, আবার সমান হইলেও সেটা অপ্রকৃত হবে। সমান হইলেও যদি লব হর সমান হয় সেটাও অপ্রকৃত হবে, মনে রাখবা। লব আর হর যদি সমান হয় সেটাও অপ্রকৃত হবে। আর এটা কি ভগ্নাংশ? 1/5 বা 1/5, এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ ভালো করে বুঝে নাও। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড়, অপ্রকৃত ভগ্নাংশের লব বড় অথবা লব বড়, হর ছোট অথবা সমান, লব হর সমান। আর মিশ্র ভগ্নাংশ হলো একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। একই পরিমাণকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। দেখো এই যে আমরা নিচের সংখ্যাগুলো, উপরের খালি ঘরগুলো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। এখানে দেখি এই সংখ্যা রেখাটা দেখি ভালো করে। এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত 1, এটা কয় ভাগ করা আছে? এখান থেকে কয় ভাগ করা আছে? 1 2 3 4 5 ভাগ, প্রত্যেকটাকে 5 ভাগ করে করা আছে, আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি 5/1 হয় এটা কি হবে তাইলে? এই ঘরে কি হবে? এই যে 5/1, তার পরের ঘরে কি হবে তাইলে? 5/2, তাই না? ভাগের 2। তারপরের ঘরে জি কি হবে? স্যার। তারপরের ঘরে 4। 5/3, তারপরের ঘরে 5/4। এবার দেখো 5/5 মানে 1, এই যে 1 এ মিলে গেছে, দেখো মিলেছে। এবার জি পাঁচ স্যার। ভাগের ছয়, সরি 6/5, এরপরে কি হবে? 7/5, তারপরে 8/5, তারপরে 9/5, তারপরে 10/5, দেখো 2 হয়ে গেছে। এবার 11/5, তারপরে 12, 12/5, তারপর 13/5, 14/5, 15/5, 16/5, 17/5, ঠিক আছে? জি স্যার। এবারে নিচে দেখি, এবার আমরা এই যে 7/5, এখানে হলো এক, 1/5, এখানে তাহলে কত হবে? এই যে 1, এটা হলো 1/5, তাহলে এখানে কত হবে? 1/2, 1/2, তাই না? 1/2, এখানে 5/2 বলা যাবে। এটা তো প্রকৃত ভগ্নাংশ। তারপর এটা হলো 1/5, 5/4। এবার বলো তো এটা, এটা কত হবে বলো তো? এটা কত হবে? 2/5 হ্যাঁ, থ্যাংক ইউ। 2/5, তারপরে কত হবে? 2/5 2/5, তারপরে 2/5 আছে, তারপরেরটা কত হবে? 2/4 5/4, তারপরটা কত হবে? 3/5 হ্যাঁ, 3/5, ঠিক আছে।
3/5/2। এবার মজা দেখো একটা। আচ্ছা, দেখো তো, এই 6/5 আর 1/5/1 একই কথা না আলাদা? পরিমাণটা কি একই না আলাদা? স্যার, পরিমাণটা কি একই না আলাদা? আরেকবার বলেন। ওই পরিমাণটা, এই যে 6/5 আর 1/5/1, এই যে পরিমাণটা একই না আলাদা? একই। একই, পরিমাণটা এক, কিন্তু একই। পরিমাণটা এক কিন্তু প্রকাশ করা হয়েছে আলাদাভাবে নাকি? স্যার, পরিমাণটাকে প্রকাশ করা হয়েছে দুই ভাবে। কিভাবে প্রকাশ করা হয়েছে? দুই ভাগে। হ্যাঁ, সেটা কিভাবে? একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একটা অপ্রকৃত মিশ্র মাংস। তাই না? তাহলে আমরা কি একই পরিমাণকে মিশ্র এবং হ্যাঁ। একই পরিমাণকে কি আমরা মিশ্র অপ্রকৃত করতে পারি? জি স্যার। পারি, তাই না? তাহলে আমরা এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ হইলো। এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র হলো। এই যে অপ্রকৃত, এটা মিশ্র হলো। এই যে অপ্রকৃত, এই যে মিশ্র হলো। এবার আমরা জানবো কিভাবে অপ্রকৃতকে মিশ্র করা হয়। এটা আমরা দেখি। দেখো এখানে এই দুইটা পরিমাণ দেখো, 6/5 আর 1/5/1। দেখো 6/5, এটা আমরা লিখতে পারি 5+1/5 লিখতে পারি। জি স্যার। তারপরে আমরা এটাকে আলাদা করতে পারি, 5/5 যোগ 5/1 আলাদা করতে পারি। জি স্যার। এবার 5/5 মানে কি 1, আর যোগ 5/1 তার মানে 1 সমস্ত বা 1/5/1। তাহলে এইটাকে আমরা এই যে 1/5/1 করে ফেললাম, এটা বোঝানোর জন্য। তারপর কিভাবে করব সেটা আসছে আগে। এটা একইভাবে 2/5/3 একই কথা। 2 মানে 10/5, তার মানে 5/3, তাহলে 13/5 একই আসলো। এইবার দেখো এটাকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, মিশ্রগুলাকে কিভাবে করি দেখি, একটা দেখি। খেয়াল করো, দেখো এখানে আছে 2/4/1। 2 কোন পর্যন্ত আছে? 1 2, এই কালো দাগ পর্যন্ত নাকি? হ্যাঁ, জি স্যার। এই কালো জি দাগ স্যার। পর্যন্ত, তারপরে হচ্ছে 1। তাহলে এখানে দেখো আছে, তাহলে এখানে আছে প্রত্যেকটা ঘরকে 4 ভাগ করা আছে, 1 2 3 4 আছে। জি স্যার। তাহলে 2 পর্যন্ত কয়টা ঘর হবে? 4 গুণ 2 কত হবে? 4। 8। 4 গুণ 2 8, আর এখানে কত হবে? 1। তাহলে কয়টা ঘর হইলো? মোট কয়টা ঘর হইলো? 3টা। না, ভালো করে দেখ, কয়টা ঘর হইলো মোট এই পর্যন্ত? এখানে 4টা, এখানে 4টা, 8টা আর একটা 9টা। 9টা হলো না? 9টা স্যার। 9টা হয়েছে না? জি দেখো স্যার। তাহলে এখানে তাহলে এইখানে হলো এই যে এক এক পর্যন্ত 4টা ভাগ করা হয়েছে, এখানে আরো 4টা ভাগ, প্রত্যেকটা ঘরকে 4টা করে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝি একটা ঘর মানে 4/1। একটা ঘর মানে কত? 4/1। তাহলে 9টা ঘর, তাহলে 9টা ঘর হইলে কত হবে? 9/4 হবে না? 9/4। তাহলে এটা কিভাবে বের হয়ে, আচ্ছা 9/4, 9/4 না, 9/4। তাহলে এটা কিভাবে হলো দেখো তো, 9 কিভাবে বের হইলো? 9 কিভাবে বের হলো? এই যে হরকে 2 দিয়ে গুণ করে তারপরে 1 যোগ হইলো নাকি? জি স্যার। তাই হয়েছে না? এই যে 4 গুণ 2 সমান যোগ, তাহলে 9 হইলো। তাহলে আমরা কি, তাহলে এই যে 9 ভাগ হলো, 9/4 হলো, এটা কিভাবে আসলো? যে আমরা হরকে এই যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে তারপরে 1 যোগ করেছি। তাহলে আমরা যখন এটাকে আমরা দেখাইলাম যে হ্যাঁ এইখানে এইভাবে করা যাবে, যে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে লব যোগ করলে আমাদের যে কত ঘর হয়েছে সেই ঘরটা বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমরা জি এটা স্যার। দেখলাম, এই যে এখানে দেখাইছে দেখো, এখানে দেখানো হলো এই যে 4 গুণ 2 যোগ 1 9, তার মানে এই ফাঁকা করে হবে 9। তার মানে আমাদের এই যে মিশ্র ভগ্নাংশতে অপ্রকৃত ভগ্নাংশ হবে 9/4। ঠিক আছে? বোঝা গেল? জি স্যার। এখানেও তদ্রূপ দেখো, তাহলে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে কি হবে? 1/3/2। তাহলে প্রত্যেকটা ঘরকে কয় ভাগ করা আছে? প্রত্যেকটা ঘরকে কয় ভাগ, এই যে 1 পর্যন্ত কয় ভাগ করা আছে? 4 ভাগ। 3 ভাগ। 1 2 3, 3 ভাগ না?
এক দুই স্যার। তিন তোমরা দরকার হলে বই দেখবা, এক দুই তিন, এক দুই তিন স্যার, ভাগ করা আছে। এখানে বলা হচ্ছে এক পূর্ণ নিতে হবে, এক পূর্ণ নিব আর তিন ভাগের দুই ভাগ নিব, তো এইখান থেকে দুই ভাগ নিব। দেখো, এই দেখো, নিলাম, এক পূর্ণ নিলাম আর দুই ভাগ নিলাম, তাহলে কয় ঘর হইলো? মোট কয় ঘর হইলো? 5 ঘর। 5 ঘর। তাহলে এই দেখো মিলেছে না? 3 গুণ 1 যোগ 2, 3 একে 3 আর 5, তাহলে 5, 5 ভাগ 3 মিলেছে। জি স্যার। আচ্ছা এইটা দেখো তো, এবার 3 পূর্ণ 5 ভাগের 3, এখানে প্রত্যেকটায় 5 ভাগ করা আছে, তাহলে আমরা 3 পূর্ণ নিতে হবে, 3 পূর্ণ নিয়ে তারপর আবার 3 ঘর নিতে হবে। দেখো তো, তাহলে কয় ঘর হইলো? কয় ঘর হইলো? আবার দেখাই, 18। এখানে দেখো 18। 18 ঘর। তাহলে দেখো কি 18 ঘর তাহলে কিভাবে আসলো? দেখো 5 গুণ 3 যোগ 3, 5 3 15 আর 3 18, মিলেছে। জি স্যার। তাহলে আমরা এখন কি মিশ্র ভগ্নাংশকে কি কি করে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করব? হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লব ও লবের সাথে যোগ করব, আর প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে পাই, আর হর একই থাকবে। বোঝা গেল এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা বুঝতে জি পেরেছো। স্যার। এবার দেখো এই মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এটাকে কিভাবে করা যায় দেখি। আমরা ওইটা শিখলাম কি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা। এবার লিখবো অপ্রকৃতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা বা আহ, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। দেখো 9/4, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9/4, তাহলে 9/4 কি আসলো? কয়টা ঘর আসলো? এক, দুই ঘর এসে আর 4/1, তাই না? দুই ঘর আসলো আর 4/1 ঘর আসলো, তাহলে দুই পূর্ণ এখানে হলো, তাহলে 2 পূর্ণ 4/1 কত হলো? 9। না, কত হলো? 2 পূর্ণ 4/1 হলো না? এই যে একটা ঘর, দুইটা ঘর গিয়ে আর 4/1 ঘর, তাহলে 2 পূর্ণ 4/1 হলো না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো। জি স্যার। তাহলে এখানে কিভাবে পেলাম? দেখো 9 কে 4 দিয়ে ভাগ করলাম, 9 কে এই যে যেটা লব ছিল, লবকে হর দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা হলো সেটা হবে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষটা হবে লব। কথাটা বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে কি করতে হবে? হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। না, লবকে, ভাগ করতে হবে। লবকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? হর দিয়ে, তাই না? ভাগ করে যেটা হবে সেটা হবে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষটা হবে লব। মনে থাকবে? জি স্যার। এখানে দেখো, এই যে এই যে 2 হয়ে গেল, মিলে গেল। এটা কত হচ্ছে দেখো, এই যে 3 পূর্ণ 5/1, তার মানে এখানে 16 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 16 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার বলবো না। 16 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1 পূর্ণ। আর না, আগে 16 কে 5 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হয় 3, ভাগফল 3 পূর্ণ ভাগ সংখ্যা হয় 3 আর ভাগশেষ থাকে 1, তাহলে 3 পূর্ণ 5/1। দেখো এই যে এই দেখো আরেকবার দেখাই, সরি, 1। দাঁড়া, এখানে দেখো 3, এই পর্যন্ত 3, আর এই গিয়েছে পর্যন্ত এই যে 1, তাহলে এটা এটা প্রত্যেকটা ঘর 5 ভাগ না? তাহলে জি 5 স্যার। ভাগের 1 ঘর গিয়েছে, দেখো 5 ভাগের 1 ঘর গিয়েছে, 3 পূর্ণ হয়েছে আর 1 ঘর গিয়েছে, তাহলে 3 পূর্ণ 5/1। আগেরটা দেখাই, স্যার। আগেরটা দেখাই, এটা দেখো 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 2, তাহলে দেখো তো, এই যে দেখো, এই যে 2, স্যার। ঠিক আছে? বোঝা গেল এবার? আর এটা হলো স্যার। 3 পূর্ণ 5/1, তাহলে আমরা এখানে কি পেলাম? কিভাবে করতে হবে? লবকে হর দ্বারা ভাগ করতে হবে। প্রথমে লবকে হর দ্বারা ভাগ করতে হবে, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসাবে লিখতে হবে, হর একই থাকবে। তাহলে ভাগফলকে হবে পূর্ণ সংখ্যা আর ভাগশেষ হবে লব। তাহলে প্রথমে কি করব? লবকে হর দ্বারা ভাগ ভাগ করব। করব, ভাগ করার পরে পূর্ণ সংখ্যা ভাগফল হবে কি? পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ হবে লব।
আর হট যেটা আছে সেটাই থাকবে। ওকে, জি স্যার। এবার এই কাজগুলো আমরা করতে পারবো। জি স্যার। দ্রুত করো দিনি, জি স্যার। দ্রুত শুরু করো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, প্রথমটা কত হয়েছে? 7/2 হয়েছে। জি স্যার। 7/2 ঠিক আছে, তারপর একটা 17/6। 17/6, তারপর একটা 40/9। বাহ সুন্দর, তারপরে 32/8। বাহ, তারপরে 30/8। 27/10। আচ্ছা, 27/10। এবার 2 নম্বর বলো, 1 নম্বর কি হয়েছে? এক এক পূর্ণ পূর্ণ 5/2। 1/5/2। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা 2, 2। তারপরে হয়েছে 3 পূর্ণ 7/1। স্যার। তারপরে হয়েছে 4 পূর্ণ 8/3। 7/1। জি স্যার। তারপরে হয়েছে 4। ঠিক আছে, স্যার। এটা ওকে।
এবার দেখো, স্যার। এবার দেখো 5/3 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হবে? তাহলে গাণিতিক ব্যাখ্যা হবে, একত্রে যখন বলছে তখন যোগ হবে না? পাঁচ জি ভাগের স্যার। তিন যোগ 5/4, দেখো এখানে এই যে দেখো, এই যে 5/3, এই প্রত্যেকটা ঘরে কয় ভাগ আছে? 1 2 3 4 5, একটা জিনিসকে 5 ভাগ করা হয়েছে, তাহলে 5/3 ভাগ, আরো তার সাথে যোগ হবে 5/4 ভাগ, তাহলে এখানে 2 ভাগ আছে আর এখানে 2 ভাগ আছে, 4 ভাগ। তাহলে মোট কয় ভাগ হলো দেখো তো এখানে? এখানে হলো 1 আর এখানে হলো 5/2 ভাগ, তাহলে হইলো 7/5 নাকি? 3 জি আর স্যার। 4, 7/5, 7/5, তার মানে এটা কি আমরা যোগ করলে তাহলে কি দাঁড়াবে? এখানে আমাদের যোগ করলে কি আসবে? হর হরই থাকবে, আর এখানে হবে 3 আর যোগ করে 7 হবে। তাহলে আমরা যোগ করলাম কিভাবে? হর যদি একই হয় তাহলে হর হরই থাকবে আর উপরেরটা যোগ করে দিতে হবে। তাহলে এখানে এটাকে আমরা বলবো 7/5 মিটার বা 1/5/2 মিটার। দেখো, কোনো কাজ। 1/5/2 মিটার হয়েছে না এখানে? জি স্যার। তাহলে আমরা যোগগুলা কিভাবে করব? যদি হর একই হয় তাহলে যোগ কিভাবে করব? হর নিচে বসাবো, তাই না? হর একই থাকবে আর লবগুলা যোগ হবে। হর একই থাকবে, লবগুলো যোগ হবে, ঠিক আছে? জি স্যার। আর যদি বিয়োগ হয় তাহলে আমার একই থাকবে আর থাকবে, লবগুলা বিয়োগ হবে, লবগুলা বিয়োগ হবে। তাহলে এখানে দেখো তো, এই হিসাবগুলো এখন করতে পারবে? জি স্যার। স্যার। করো, স্যার। স্যার। করো।
আচ্ছা, তাহলে প্রথমটা, আচ্ছা 1 নম্বর কত হয়েছে? 8/5 সমান, এটাকে আবার ইয়ে করবে তো 1/8/3, ওটাকে আবার মিশ্র ভগ্নাংশে, যেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করবা। ঠিক আছে? 8/5 অথবা 1/8/3। ঠিক আছে? জি স্যার। এটা হবে 7/6 অথবা 1/6/1। ঠিক আছে? এটা হবে আহ, আহ, 19/9 2/9/1। এটা হবে 22/7 অথবা 3/7/1। বুঝা গেল? জি স্যার। এটা হবে কত? 16/8 সমান 2। তাই তো? স্যার। এটা হবে কত? 5/3। 5/3। এটা হবে কত? 7 নম্বর কত হবে? 7/3। 8 নম্বর কি হবে? 9/7। 9 নম্বর কি হবে? 6/6 সমান 1। 6/6 সমান 1। এটা কি হবে? 10 নম্বর 8/8 সমান 1। 8/8 সমান 1। মানে যেগুলাকে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে সেগুলার মিশ্র ভগ্নাংশ তৈরি করবা। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন তো তোমরা শিখতে পারলে যে হর যদি একই হয় তাহলে কিভাবে যোগ করবে, যোগ অথবা বিয়োগ করবে, কিভাবে যোগ বিয়োগের হিসাব করবে। বুঝতে পারলে? আচ্ছা, ওকে। এইবার তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এটা আজকের কাজ, বাড়ির কাজ। তাহলে আজকে তো বৃহস্পতিবার। জি স্যার। আজকের কাজ আমাদের এই 3টা বিষয় ছিল, আমরা শেষ করলাম। তাহলে সবাই ভালো করে মোটামুটি সবাই মোটামুটি ভালো করে শিখতে পেরেছো, তাই না? এবং যে সমস্ত কাজগুলো দেওয়া হলো সেই কাজগুলো ঠিক মতো করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত লেখাপড়া করবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম।